দেওয়ানি কার্যবিধি একটা দেওয়ানি মামলা শুরু করতে হবে আর্জি দাখিলের মাধ্যমে। এটা কোথায় বলছে? ধারা 26-এ বলছে একটা দেওয়ানি মামলা শুরু করতে হবে আর্জি দাখিলের মাধ্যমে। এবং আর্জি সম্পর্কিত যা কিছু আছে সেটা বলছে আবার অর্ডার 7-এ, আদেশ 7-এ। যাই হোক, একটা দেওয়ানি মামলা শুরু করতে হবে আর্জি দাখিলের মাধ্যমে, এটা কোথায় বলছে? ধারা 26-এ বলছে যখন একটা মামলা দাখিল হয়, যখন একটা আর্জি দাখিল হয়, মানে দেওয়ানি মামলাটা হয়, তখন যারা বিবাদী থাকে অর্থাৎ আসামি পক্ষ থাকে তাদেরকে জানাইতে হয়। তাদেরকে জানানোর মাধ্যমটা কি? সেটাকে বলে, আমরা যেটাকে নোটিশ বলে থাকি, মানে সমন। সমন দিতে হবে বিবাদীদেরকে, এবং এটা বাধ্যতামূলক। এটা বলছে হচ্ছে ধারা 28, ধারা 27-এ বলছে। এবং সমন সম্পর্কিত সকল বিধান উল্লেখ করা আছে আপনার ধারা আদেশ 5-এ বলা আছে। তাহলে একটা আর্জি দাখিলের মাধ্যমে মামলা শুরু হবে, এটা ধারা 26-এ বলছে। আর্জি দাখিলের পরে বিবাদীকে সমন দিতে হবে, এটা আদেশ 27-এ বলছে। সমন পাওয়ার পরে বিবাদী কি করবে? বিবাদী ভাইয়া আদালতে আদেশ 27। ধারা 27 আর ভাইয়া সেকশন 26-এর সাথে কোন অর্ডারটা পড়বো? সেটা আসতেছে সেকশন 26-এর সাথে হচ্ছে অর্ডার 7। ওকে, ধারা 27-এর সাথে অর্ডার 5, আদেশ 5। তো এই যে না, ধারা 27-এ সমন দেওয়া হলো বিবাদীকে, বিবাদী তখন কি করবে? আদালতে আসবে। আদালত সে এসে লিখিত জবাব দিবে, রিটেন স্টেটমেন্ট দিবে। এবং রিটেন স্টেটমেন্ট জমা কতদিনের মধ্যে রিটেন স্টেটমেন্ট বা লিখিত জবাব কতদিনের মধ্যে দাখিল করবে? এটা আছে ধারা 80-তে। ধারা 80-এর 2-তে আছে। একই সাথে আছে হচ্ছে আপনার অর্ডার 8, আদেশ 8-এর রুল 1-এ আছে। আদেশ 8-এর রুল 1-এ আছে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, এই যে আর্জিটা দাখিল, তার মানে হচ্ছে আর্জি দাখিল, এরপরে সমন, এরপরে লিখিত জবাব ধারাবাহিকভাবে আসলো। এই যে আর্জিটা দাখিল করলো, আর্জি দাখিল করার মাধ্যমে মামলাটা শুরু করলো, এই আর্জিটা দাখিল করতে হবে কোথায়? এই আর্জিটা দাখিল কোথায় করতে হবে? আদালতে স্যার। এই আর্জিটা দাখিল করতে হবে আদালতে। প্রশ্ন হচ্ছে কোন আদালতে? সর্বনিম্ন স্তরের ও, আদালতে। এটা হচ্ছে ধারা 15। সর্বনিম্ন স্তরের আদালতে ধারা 15। এখন কোন আদালতে, কোন আদালতে আমি আর্জিটা দাখিল করব? প্রশ্ন। এটা পড়তে গিয়ে ধারা 16 থেকে 20 খুবই ইম্পর্টেন্ট। ধারা 16 থেকে 20 খুবই গুরুত্বপূর্ণ। তো যেখানে আমার স্থাবর সম্পত্তিটা অবস্থিত, আমি সেই থানার অধীনে মামলা করব। যখন দেওয়ানি মামলাগুলো দেখে, বলে না যে এই থানার জন্য এই কোর্ট, এই থানার জন্য এই কোর্ট, এটা বলে না? তাহলে যেখানে আমার স্থাবর সম্পত্তিটা অবস্থিত সেখানে মামলা হবে। ধারা 16। যদি এরকম হয় যে আমার স্থাবর সম্পত্তিটা বিভিন্ন আদালতের অধীন, তাহলে যে কোনো আদালতেই মামলা দায়ের করা যাবে। ধারা 17। যদি এরকম হয় যে, অনেক সময় হয় না যে একটা মানে বর্ডার সাইডে পড়ে, বর্ডার সাইডে, নাকি এটা বাড্ডা থানায়, নাকি এটা হাতিঝিল থানায়, নাকি এটা রামপুরা থানায়। এই যখন কনফিউশন অ্যারাইজ করে, যখন স্থাবর সম্পত্তির আহ, অবস্থান নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়, আনসার্টেনটি, তখন এই যতগুলো আদালতের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, ততগুলো আদালতের অধীনেই কি করা যাবে? মামলা করা যাবে। এটা
ধারা 18-তে বলছে। দেখবেন আমরা ক্ষতিপূরণের মামলা করি, আমাকে কেউ ক্ষতি করলো, পরবর্তীতে আমরা ক্ষতিপূরণের মামলা করি। প্রশ্ন হচ্ছে আমি এই ক্ষতিপূরণের মামলাটা কোথায় করতে পারবো? এখন যেই ব্যক্তি আমাকে ক্ষতি করছে, কোথায় ক্ষতি করছে, সেখানে মামলাটা করতে পারবো, অথবা হচ্ছে সেখানে মামলাটা করতে পারবো, অথবা হচ্ছে বিবাদী যেখানে বসবাস করে বা হচ্ছে ব্যবসা করে, আমি যার নামে মামলা করব সেখানে মামলাটা করা যাবে। এটা হচ্ছে ধারা 19। ক্লিয়ার? ধারা 20-এ বলছে, দেখেন, ধারা 20-এ বলছে যেটা হচ্ছে আপনার ধারা 16 থেকে 19 পর্যন্ত চলবে না। ধারা উন- উন- আহ, আহ, ধারা 16 থেকে 19 পর্যন্ত চলবে না সেই ক্ষেত্রে বাদী বিবাদী যেখানে বসবাস করে সেই জায়গাতে সেই জায়গাতে কি করা যাবে? সেই জায়গাতে হচ্ছে মামলা করা যাবে। বাদী বিবাদী যেখানে বসবাস করে সেখানে মামলা করা যাবে। এটা কত? এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে ধারা 20-এ। তার মানে মামলাটা কোথায় করবে? ধারা 16 থেকে 20। এবার আসেন যে আমরা দেখলাম যে আমাদের আরজি দেখলাম এবং লিখিত জবাবও আমরা দেখেছিলাম, রাইট? আরজিও দেখেছিলাম, লিখিত জবাবও দেখেছিলাম। এই আরজি এবং লিখিত জবাবকে একত্রে বলা হয়েছে প্লিডিংস। একত্রে কি বলা হয়েছে? প্লিডিংস বলা হয়েছে। এই প্লিডিংস আছে কততে? আদেশ 6। প্লিডিংস আছে কততে? আদেশ 6তে হচ্ছে প্লিডিংস আছে। আদেশ 6। দাদা আরেকবার ক্লিয়ার করেন একটু প্লিডিংসটা। প্লিডিংস আছে আদেশ 6তে। এই যে আমরা এখন ফরমালি অর্ডারের মধ্যে ঢুকে গেলাম। এই আদেশ 6 থেকে আমাদের পড়তে হবে রুল 1। মানে প্লিডিংস বলতে কি বোঝায়? প্লিডিংস বলতে বোঝায় প্লেন আরজি অথবা লিখিত জবাব। এটা আদেশ এটা আদেশ 6 রুল 1-এ বলা হয়েছে। ক্লিয়ার? এবার আসেন প্লিডিংস এর মধ্যে কি থাকে। এটা বলছে 6 আদেশের রুল 2-তে। প্লিডিংস এর মধ্যে ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকবে, মৌলিক বিষয়াবলী থাকবে, কিন্তু সাক্ষ্য থাকবে না। কিন্তু সাক্ষ্য থাকবে না, এটা রুল 2-তে বলছে। রুল 14-তে আসেন প্লিডিংসে কার স্বাক্ষর থাকবে। প্লিডিংস হচ্ছে বাদীর এবং বাদীর আইনজীবীর, বিবাদী এবং বিবাদীর আইনজীবীর স্বাক্ষর থাকবে। এটা হচ্ছে রুল 14, বিধি 14। এরপরে আসেন যে প্লিডিংস কর্তন, রুল 16-তে আসেন। প্লিডিংস কর্তন এটা মোকদ্দমার বা মামলার যে কোনো পর্যায়ে কর্তন করা যাবে যদি আদালত মনে করে যে অপ্রয়োজনীয় বা কুৎসাজনক বা এমন কিছু লেখা হয়েছে আর্জি বা লিখিত জবাবের মধ্যে যেটা আসলে বিচারকে বিলম্বিত করবে। সেক্ষেত্রে হচ্ছে রুল 16 অনুসারে আদালত সেটাকে কেটে দিতে পারে বা কর্তন করতে পারে। রুল 17 যারা কোর্টে যান তারা দেখবেন যে স্যার কথা শোনা যাচ্ছে না স্যার। চূড়ান্ত মডেল টেস্ট 2 3 দাও। চূড়ান্ত মডেল টেস্ট আমরা আলাদা করে বানাইছিলাম না 10 12টা। আর 1 2 দাও। ওকে, দেখেন যে আমাদের রুল 17, রুল 17-তে বলছে যারা কোর্ট কাছারিতে যান তারা দেখবেন যে আমরা আরজি সংশোধন,
আরজি সংশোধনের জন্য মামলা করি, লিখিত জবাব সংশোধনের জন্য মামলা করি। এবং আমার ওকালতের জীবনে ওকালতি জীবনে আমার এই জিনিসটা ভুল হয়েছে। আমি একবার একটা মামলাতে আর্জি দিলাম, সাকসেশন মামলায়, আমার জীবনের প্রথম, সিরাজগঞ্জ একের এমপি তানভীর শাকিল জয়ের মামলা সেটা। সাবেক সাবেক এমপি আর কি, সিরাজগঞ্জ একের এমপি, তার তার সাকসেশন মামলা। ওই যে মোহাম্মদ নাসিম স্বাস্থ্যমন্ত্রী ছিল, আর ছেলে এমপি না, এর মামলাটা। জি স্যার, নাসিম সাহেবের ছেলে স্যার। হ্যাঁ হ্যাঁ। তো গাড়ির মামলা। যাই হোক, সেখানে আমি আরজিতে ভুল করি। ভুল করার পরে আমি সংশোধনের পিটিশন দেই। সংশোধনের পিটিশন দিয়ে এরকম যে সংশোধনের জন্য আবেদন, এহেন 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 আমার ভুল হয়েছে, এটা সংশোধন করা হোক। আমি এক কলমে লিখে দিছি একটা পৃষ্ঠাতে, আমার দিলাম। দেওয়ার পরে তো জজ সাহেব সেই খেপা ক্যাপসে, জজ সাহেব আবার আমাকে চিনে, খুব ভালো সম্পর্ক, সেই খেপা ক্যাপসে, অপমান অপদস্থ হইলাম। এখন এর পিটিশনটা কিভাবে লেখে, মানে পিটিশনের উপরে লিখতে হয় যে দেওয়ানি কার্যবিধির 6 দেশের 16 বিধি অনুসারে আরজিটি সংশোধনের আবেদন, এইভাবেই যে 6 দেশের 16 বিধি। আপনি প্লিডিংস সংশোধন হচ্ছে আমাদের 6 দেশের, সরি 17 বিধিতে, 6 দেশের 17 বিধিতে এটা মোকদ্দমার যে কোনো পর্যায়েতেই, যে কোনো পর্যায়ে করা যায়, যে কোনো স্টেজে করতে পারেন। আপনার আর্জিতে যদি ভুল হয়ে থাকে আপনি আর্জি সংশোধন আবেদন করবেন। আপনার লিখিত জবাবে যদি ভুল হয়ে থাকে আপনি লিখিত জবাব সংশোধনের জন্য আবেদন করবেন। এটা হচ্ছে 17। তার মানে 6 দেশ থেকে আমাদের রুল 1 পড়বেন, 2 পড়বেন, 14 পড়বেন, 16 পড়বেন, এবং হচ্ছে 17 পড়বেন। এরপর হচ্ছে 18। এই যে আমরা প্লিডিংস সংশোধনের কথা বলতেছি, প্লিডিংস বলতে তো আর্জিও বোঝা, লিখিত জবাবও বোঝা, রাইট? এই আর্জি বা লিখিত জবাব সংশোধনের জন্য সময় কতটুকু? সময় হচ্ছে আদালত কর্তৃক নির্ধারিত সময়। আদালত যদি বলে যে যান, আপনি এখন ঠিক করে নিয়ে আসেন, এখন নিয়ে আসবেন, আগামীকাল ঠিক করে নিয়ে আসেন, আগামীকাল নিয়ে আসবেন, অথবা আদালত যদি কোনো টাইম মেনশন করে না দেয়, তাহলে সর্বোচ্চ 14 দিনের মধ্যে, তাহলে সর্বোচ্চ 14 দিনের মধ্যে, এটা হচ্ছে বিধি 18। আমরা দেখেছিলাম যে আরজি, আরজি হচ্ছে, দেখেছিলাম যে আরজি দাখিলের মাধ্যমে একটা মামলা শুরু করতে হয়, যেটা ধারা 26-এ বলছে, যেটা ধারা 26-এ বলছে। সে আরজি সম্পর্কিত বিস্তারিত বলা হয়েছে আদেশ 7-এ। আদেশ 7, আদেশ 7 থেকে রিটেন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যে একটা আরজির মধ্যে কি কি থাকে। বিধি 1, এরপরে চলে যাবেন আরজি ফেরত, বিধি 10, রুল 10-এ চলে যান, যে রিটার্ন অফ প্লেন্ট বা আরজি ফেরত। আরজি ফেরত আদালত কেন দেয়? উপযুক্ত আদালতে যদি মামলাটা না করা হয় তখন আরজি ফেরত দেয়। তো এটা হচ্ছে রুল 10। এবং এবং আদালত কয়টা কারণে, 4টা কারণে হচ্ছে একটা প্লেন্টকে, একটা আর্জিকে রিজেক্ট করতে পারে, এটা মানে আমরা সবাই জানি। এটা রুল 11-তে বলছে। একটা আর্জি যখন রিজেক্ট হয় বা প্রত্যাখ্যান হয় তখন এর বিরুদ্ধে আপিল করা যায়, এবং একই সাথে নতুন করে আর্জি দাখিল করা যায়, এবং নতুন করে আর্জিতে দাখিল করা যায়। এটা হচ্ছে রুল 13-তে বলছে। তার মানে দেখেন, আমাদের অর্ডার অর্ডার 7 থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রুল 1, রুল 10, 11 এবং হচ্ছে 13। আরজির পর আমরা লিখিত জবাবে আসি। শুধু লিখিত জবাবে শুধু রুল 1, রুল 1-এ একটা সময় দিবেন যে লিখিত জবাব দাখিলের সর্বোচ্চ সময় হচ্ছে 60 দিন, 60 ওয়ার্কিং ডেজ, 60 দিন। এটা হচ্ছে নর্মাল হচ্ছে 30 দিন, বাট এটা 60 দিন পর্যন্ত বাড়াইতে পারে। এটা রুল 1 লিখিত জবাব দাখিলের। এবং একই সাথে দেখেন যে আপনার যদি যদি বিবাদী যদি সরকারি কর্মচারী হয় সেক্ষেত্রে তার জন্য সময় কতটুকু, সেক্ষেত্রে তার জন্য সময় কতটুকু, এটার জন্য চলে যাবেন হচ্ছে আমাদের ওটা কি বলে, 80-2-তে চলে যাবেন, ধারা 80-2-তে। ধারা 80-2-তে যে সরকারি কর্মচারী যদি হয় বিবাদী, সেই ক্ষেত্রে কত দিনের মধ্যে। সেক্ষেত্রে আমরা ধারা 80-2-তে একটু চলে যাই। ধারা 80-2-তে একটু চলে যাই। সেখানে বলছে
যদি নোটিশ দিয়ে মামলা করেন আর নোটিশ না দিয়ে মামলা করেন, তাহলে দেখেন, যদি বিজ্ঞপ্তি ছাড়া মানে নোটিশ ছাড়া যদি করেন তাহলে কমপক্ষে 3 মাস সময় দিতে হবে। আর যদি নোটিশ দিয়ে মামলা করেন যে আপনার নামে মামলা হবে, তাহলে 2 মাস পর্যন্ত সময় পাবে। এটা স্যার কোন সাবজেক্ট স্যার আজকে? সিপিসি। সিপিসি দেওয়ানি সিপিসি। কার্যবিধি। দেওয়ানি কার্যবিধি আমরা লিখিত জবাবের মধ্যে আছি। এরপরে আসেন যে রুল 6 সেট অফ। অর্ডার 8-এর রুল 6 সেট অফ। জাস্ট সেট অফটা কোথায় আছে? সেট অফ বা পারস্পরিক দায়িত্ব কততে আছে? অর্ডার 8-এর রুল 6-এ। এবং এখানে রুল 10। 10টা পড়তে হবে। 10 এই যে লিখিত জবাব দাখিলের কথা বলা হয়েছে, সেটা যদি নির্ধারিত সময়ের মধ্যে দাখিল না করে, তাহলে আদালত কি করতে পারে? আদালত তার বিরুদ্ধে অথবা বিবাদীর বিরুদ্ধে রায় দিতে পারে, অথবা আদালত যে কোনো উপযুক্ত আদেশ দিতে পারে। হয় বিবাদীর মধ্যে রায় দিতে পারে, বিবাদীর বিরুদ্ধে রায় দিতে পারে, যেটাকে আমরা একতরফা বলে থাকি, অথবা যে কোনো উপযুক্ত আদেশ তিনি দিতে পারেন। এটা আমাদের রুল 10-এ বলছে। তাহলে রুল 10, রুল 6 এন্ড রুল 1। ওরা কি খুব বেশি? না। দেখেন, আদেশ স্যার বুঝতেছি না আদেশ স্যার, বুঝতেছি না স্যার। আদেশ 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 না বিধি? আদেশ বিধি কোনটা 6। স্যার? আদেশ 6 থেকে আমরা দেখবো যে বিধিগুলো, সে বিধি 1, 2, 14, 16, 17, 18। আদেশ 7 থেকে আমরা দেখলাম বিধি 1, বিধি 10, বিধি 11, বিধি 13। আদেশ 8 থেকে আমরা বিধি দেখলাম 1, এরপর বিধি 6, বিধি 10। ক্লিয়ার? এইবার আসেন আদেশ 9-তে আসেন। স্যার দেখা দেখা গেল। প্রথম আমরা শুরু করছি কি অর্ডার 6 থেকে শুরু করছি স্যার আমরা? পিছনে আছে আরো, পিছনে জি আরো স্যার, আছে। আমি আদেশ পিছনে নয় স্যার আমরা আদেশ কারেন্ট ছিল নয় না, পাই নাই স্যার। আদেশ 9। আদেশ 9-তে দেখেন যে তাদের সাথেটা একটু অর্ডার গুলো। স্যার আমি পিছনে গুলো পাই না অর্ডার স্যার, পিছনে একটা পাই নাই। আদেশ 7। আদেশ স্যার 7 এইভাবে বিরক্ত করলে তো আমরা বুঝবো না। আদেশ স্যার 7 আমরা স্যার আমি পিছনে গুলো পাই না, আমরা একটু যদি হেল্প করেন স্যার। ভাই, সবই তো পাবেন না। স্যার সবই তো পিছনে গুলো পাবেন। পাই না, আমি পিছনে একটা পাই না, পিছনে একটা পিছনেগুলো পাই তো না স্যার, পড়ি ওই নাই। কারেন্ট ছিল না। 6 থেকে শুরু করছি। রেকর্ডিং দেখবেন, না পাইলে 6 থেকে শুরু করছি ভাই। পাবেন, সব পাবেন। এবার আসেন যে অর্ডার 9। অর্ডার 9-এ কি বলছে? এই যে মামলা হলো, মামলা হওয়ার পরে বাদী আসে না বা বিবাদী আসে না, সেক্ষেত্রে আদালত কি সিদ্ধান্ত নিতে পারে? সেক্ষেত্রে চলে আসেন অর্ডার 9 থেকে আমাদের পড়তে হবে আপনার। দেখা গেল যে বাদী আসে না বা বিবাদী আসে না, যে বাদীও আসে না বিবাদীও আসে না, সেক্ষেত্রে আদালত কি সিদ্ধান্ত দিতে পারে? সেক্ষেত্রে আদালত সেই মামলাটা খারিজ করে দিতে পারে। এটা রুল 3। রুল 3, যখন বাদী বিবাদী উভয় আসে না, তখন রুল 3 খারিজ করে দিতে পারে। এবার আসেন যে বাদী মামলা করছে। বাদী মামলা করছে, এখন বাদী আসে না। বাদী যদি না আসে, তাহলে তাহলে কি হতে পারে? বাদী যদি না আসে আদালতে, তাহলে তাহলে আদালত সেই মামলাটা খারিজ করে দিতে পারে। মনে রাখবেন, সব সময় বাদী যদি ব্যর্থ হয় তাহলে মামলা খারিজ হবে। বিবাদী যদি ব্যর্থ হয় তাহলে একতরফা হবে। একতরফা না হবে, এক্সপার্টি হবে। রুল 8। রুল 8-এ 9 দেশে রুল 8-এ যেটা বলছে, বিবাদী আসলো বাদী আসলো না, সেক্ষেত্রে মামলার ফলাফল কি? মামলাটা খারিজ হয়ে যাবে। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে মামলাটা যখন খারিজ হয়ে যায়, তখন সমস্যা কার হয়? সমস্যা হয় বাদীর। সমস্যা কার হয়? বাদীর। বাদী সব। তখন বাদী সেই মামলার যে খারিজ আদেশ দিছে সেটা বাতিলের জন্য আবেদন করতে পারে, অথবা সরাসরি সেটা খারিজ করার জন্য আবেদন করতে পারে। 9 এবং 9 কতে। 9 তো সেটা খারিজ আদেশ টা বাতিল করানোর জন্য আবেদন করতে পারে, যেখানে দুই পক্ষকে শোনা হবে। বাদী যদি অপর পক্ষকে খরচ হিসেবে 1000 টাকা দিয়ে দেয়,
1,000 টাকা দেয়, তাহলে সেটা সরাসরি খারিজ আদেশ বাতিল করে দিবে। মানে হচ্ছে ইয়াকে যদি খরচা দিয়ে দেয়, মানে মামলা পুনরুজ্জীবিত ও হয়ে গেল, যেটা আমরা সানি মোকদ্দমা বলে থাকি। তাহলে সে আজ নয় নয় ক একসাথে বাদীর ব্যর্থতা, ব্যর্থতার ফলাফল এবং বাদী ব্যর্থ হলে সেক্ষেত্রে বাদী কি ধরনের পদক্ষেপ নিতে পারে। এবার আসেন 6, 13, 13 ক, বিবাদী ব্যর্থ হলো, মানে বিবাদী আসে নাই। বিধি 6, বিবাদী আসে নাই। বিবাদী যদি না আসে একতরফা হবে। একতরফা হলে এক্সপার্টি হবে। এক্সপার্টি হলে এই একতরফা ডিক্রি বাতিলের জন্য আবেদন করবে বিবাদী 13-তে, এবং সরাসরি একতরফা ডিক্রি বাতিলকরণের জন্য আবেদন করবে 13 কতে। সেই ক্ষেত্রে হচ্ছে বাদীকে 3,000 টাকা খরচ দিতে হবে। তার মানে একতরফা ডিক্রি বাতিলের জন্য খরচ 3,000 টাকা, আর খারিজ আদেশ বাতিলের জন্য সর্বোচ্চ খরচ হচ্ছে 1,000 টাকা। ক্লিয়ার? এসে আদেশ 9 আমাদের চলে গেল। এরপর আমরা একটু পিছনে ব্যাক করব। সেটা হচ্ছে আদেশ 1। অর্ডার 1-এ যান। অর্ডার 1, এই আদেশ 1-এ গিয়া আমরা জাস্ট পড়বো পার্টিস টু সোর্স, মানে মামলার পক্ষ। এখান থেকে শুধুমাত্র পড়বো রুল 8, যে রিপ্রেজেন্টেটিভ সুট কোথায় আছে বা প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা কোথায় আছে একাদেশের 8 বিধিতে। মিস জয়েন্ডার এবং নন জয়েন্ডার কোথায় আছে? রুল 9-তে আছে। এরপরে রুল 10-এ যান। রুল 10-এ যান। যদি হচ্ছে বিবাদীর নাম যদি বিবাদীর নাম সংশোধন করা হয়, তাহলে আর্জিটা সংশোধন করতে হবে। নতুন করে যদি বিবাদীর নাম সংযুক্ত করতে হয়, তাহলে আর্জিটা সংশোধন করতে হবে। এটা হচ্ছে রুল 10-এ বলছে। তার মানে অর্ডার 1 থেকে আমরা পড়বো হচ্ছে রুল 8 এবং 9 এবং হচ্ছে 10। এরপরে আসেন অর্ডার 5। অর্ডার 5 থেকে সমন এবং এবং বিবাদীকে যে সমন দিতে হবে, এটা কোথায় বলছে? ধারা 27-এ। ধারা 27 সাথে সাথে রিলেশন করে আমাদের পড়তে হবে অর্ডার 5। ধারা 27 বলছে সমন দিতে হবে। আর বিস্তারিত বিস্তারিত রূপ বলছে বা প্রক্রিয়া বলছে হচ্ছে অর্ডার 5, আদেশ 5-এ। এবং সমনের সাথে আর্জির একটা কপি দিতে হবে। আর সমনের সাথে যদি আর্জির কপি না দেন, তাহলে বিবাদী জানবো কিভাবে যে তার বিরুদ্ধে কি মামলা হয়েছে। ক্লিয়ার? এবং এখান থেকে পড়বেন হচ্ছে রুল আপনার 20, সাবস্টিটিউটেড সার্ভিস অফ সমন বা বিকল্প জারি পদ্ধতি। রুল 20 পড়বেন। রুল 20টা ইম্পর্টেন্ট। তার মানে দেখেন 1 থেকে 9 পর্যন্ত আমরা কিন্তু মোটামুটি ভাবে আদেশটা শেষ করে ফেললাম। এরপরে চলে আসেন আদেশ আদেশ 10 আমরা পড়বো না, আদেশ 14-তে চলে যান। আদেশ 14-তে আছে যে বিচার্য বিষয় গঠন সম্পর্কিত। এই বিচার্য বিষয় কয় ধরনের হয়? একটা হচ্ছে আইন সংক্রান্ত, আর একটা হচ্ছে ঘটনা সংক্রান্ত। এটা রুল 1-এ গিয়ে বলছে, খুব বেশি ইম্পর্টেন্ট না। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার রুল 8, যে বিচার্য বিষয় নির্ধারণ করবার পর আদালত উহার 120 দিনের মধ্যে মামলা চূড়ান্ত শুনানির দিন ধার্য করবেন। তার মানে বিচার্য বিষয় গঠন করা কতদিন পরে, কতদিনের মধ্যে আদালত চূড়ান্ত শুনানির দিন ধার্য করবেন? 120 দিনের মধ্যে। রুল 8 এখান থেকে হচ্ছে আদেশ 14 থেকে হচ্ছে রুল 1 এবং হচ্ছে রুল কত? রুল হচ্ছে 8। দেখা গেল এটা। এরপরে চলে যান হচ্ছে আমাদের আদেশ 17-তে চলে যান, মুলতবি, খুবই ইম্পর্টেন্ট, অ্যাডজর্নমেন্ট। সেখানে দেখবেন যে জাস্ট এখান থেকে কোনো রুল মনে রাখার দরকার নাই। একটা হচ্ছে চূড়ান্ত শুনানি যখন চলতেছে ওই সময়কালে আপনি কতবার মুলতবি নিতে পারবেন, মানে কতবার সময় প্রার্থনা করে এবং মঞ্জুর হবে। আর একটা হচ্ছে চূড়ান্ত শুনানির আগে। স্যার আপনার ভলিউমটা একটু বাড়ান। ওকে। একটা হচ্ছে চূড়ান্ত শুনানির সময়, আর এট দ্য টাইম অফ ফাইনাল হিয়ারিং। আর আরেকটা হচ্ছে বিফোর পারেমটরি হিয়ারিং। চূড়ান্ত শুনানির পূর্বে আপনি কতবার টাইম নিতে পারবেন, কতবার মুলতবি চাইতে পারবেন? পারবেন হচ্ছে 6 বার। সেখানে কোনো টাকা পয়সা লাগবে না।
আরো 3 বার নিতে পারবেন যদি অপরপক্ষকে 200 থেকে 1000 টাকা পর্যন্ত দেন। সর্বোচ্চ খরচ কত? 1000 টাকা, সর্বনিম্ন হচ্ছে 200 টাকা, সেটা বিচারক নির্ধারণ করে দিবেন। ক্লিয়ার? আরেকটা হচ্ছে চূড়ান্ত শুনানির পর্যায়ে, যখন চূড়ান্ত শুনানি চলতেছে তখন আপনি একবারও কিন্তু আর টাইম পাবেন না। তবে খরচ দিয়ে আপনি সর্বোচ্চ 3 বার পাবেন। খরচ দিয়ে আপনি সর্বোচ্চ তিনবার মুলতবি পাবেন। সেই খরচটা হচ্ছে সর্বনিম্ন 200, সর্বোচ্চ হচ্ছে 1000। খরচ কি হবে সেটা আদালত নির্ধারণ করে দিবে। আদেশ 18-তে চলে যান। আদেশ 18 রুল 20-এ চলে যাবেন, বিধি 20। বিধি 20-এ সেখানে বলছে যখন চূড়ান্ত শুনানি চলে তখন যেই যে কজ লিস্ট রয়েছে বা দৈনিক কার্য তালিকা রয়েছে, বিচারক দেখবেন যে ডায়েরি মেনটেন করে মামলা শুনে না, সেই কজ লিস্টে বা দৈনিক কার্য তালিকায় আহ, প্রতিদিন 5টার বেশি মামলা রাখা যাবে না, এবং সেই ডায়েরিতে 100-র বেশি মামলা থাকবে না। 100-র বেশি থাকবে না এবং 70-টির কম থাকবে না। 100-র বেশি থাকবে না এবং 70-টির কম থাকবে না। মানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 5টার বেশি মামলা সে শুনবে না জজ সাহেব। এরপরে জাজমেন্ট অ্যান্ড রায় কততে আছে? আদেশ 20-এ। জাজমেন্ট অ্যান্ড রায় কততে আছে? রায়ও ডিগ্রি কততে আছে? আদেশ 20-এ আছে। এটা রুল রুল 1। এখানে রুল মনে রাখাটা খুব গুরুত্বপূর্ণ না। রুল 1-এ যেটা বলছে, রুল 1 দেখেন, যে যখন হচ্ছে একটা মামলার রায় ঘোষণা হয়ে যায়, না, একটা মামলার রায় কখন ঘোষণা করতে হবে? যখন মামলার শুনানি সমাপ্ত হয় তারপরে তৎক্ষণাৎ, আর যদি টাইম নেয় সর্বোচ্চ 7 দিনের মধ্যে। তার মানে একটা মামলার শুনানি যখন সমাপ্ত হয়ে যায় সর্বোচ্চ 7 দিনের মধ্যে কি করতে হবে? রায় ঘোষণা করতে হবে। এটা রুল 1-এ গিয়া বলছে। রুল 5 কতে যান, যে রায় ঘোষণার তারিখ থেকে 7 দিনের মধ্যে আবার ডিক্রি দিতে হবে। 5 ক, রুল 1 এবং হচ্ছে 5 ক। ওকে, আচ্ছা আমরা একটু রেস্ট করি, 9টা 50-এ আসি আবার, হ্যাঁ।